নমস্কার, দেখছেন বাংলা জনতা এক্সপ্রেস নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি সুব্রজিৎ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন একটি খুব তাৎপর্যপূর্ণ বক্তব্য, কারণ এই বক্তব্যই কিন্তু এবারে ইন্ডিয়া জোটের প্রভাব ফেলেছে। তিনি কি বলছেন? তিনি বলছেন আজকে বাংলার বুকে নাকি একলা চলো নীতি দিতে পারে এই রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকার। অপরদিকে দাঁড়িয়ে তিনি কিন্তু নস্যাৎ করছেন রাহুল গান্ধীকে। তিনি বলছেন বাংলায় কারোর সাহায্যের দরকার নেই। বিজেপির বক্তব্য, যদি সাহায্যের দরকার নাই থাকে তাহলে আপনারা বাংলার বুকে বা এই যে দরবারে, অর্থাৎ বিশ্বের দরবারে বলুন বা ভারতের দরবারে বলুন, কেন এই জোটটা করছেন? কারণ আজকে কোথাও গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কংগ্রেস চাইলে 300 আসনে লড়ুক, কোনো রকম সমস্যা নেই। তা সত্ত্বেও আজকে এই যখন ভারত ন্যায় জোড়ো যাত্রা পশ্চিমবঙ্গের উপর দিয়ে যাবে এবং আজ বৃহস্পতিবার, এবং এই যাত্রা কিন্তু আজ বাংলার উপর দিয়ে যাচ্ছে, তা সত্ত্বেও রাহুল গান্ধীকে তাহলে একবার জানাতে পারতেন না রাজ্যের মুখ্যমন্ত্রীকে? কেন জানালেন না? তাহলে কোথাও গিয়ে এই জোটে কি কোনো খামতি দেখা দিচ্ছে? এই নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে একাধিক প্রশ্নই উঠছে, আর সেই নিয়ে রইল একটি বিশেষ রিপোর্ট, দেখুন আপনারা। বিজেপিকে ভোটে হারাতে তৃণমূলের একের বিরুদ্ধে একজোট প্রস্তাব কংগ্রেস মানছে না। ইন্ডিয়া জোটে সিপিএম এর খবরদারি কায়েম করা হয়েছে, তাই বিরোধী জোটকে দুর্বল করার বিরুদ্ধে পাক সার্কাসের সভা থেকে কংগ্রেস সিপিএমকে সমঝোতার পথ ধরার বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী গুয়াহাটিতে মন্তব্য করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক ভালো, ছোটখাটো ভুল বোঝাবুঝি আগামী দিনে মিটে যাবে। রাহুলের এই বক্তব্য খণ্ডন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ধমানের প্রশাসনিক সভায় যোগ দিতে যাওয়ার আগে তৃণমূল সুপ্রিমো সাফ কথা, কংগ্রেসকে কড়া বার্তা তৃণমূল সুপ্রিমো মমতার। বাংলায় একলা চলোর পথ নেবে তৃণমূল কংগ্রেস। যেখানে কংগ্রেস জোট ধর্ম মানছে না, কথা রাখছে না, কংগ্রেসের সঙ্গে বাংলায় তৃণমূলের কোনো সম্পর্ক নেই। জোট নিয়ে কংগ্রেসের সঙ্গে কোনো আলোচনাই হয়নি। প্রথম দিনেই কংগ্রেস তৃণমূলের জোট প্রস্তাব ফিরিয়ে দেয়। রাহুল গান্ধী যে পশ্চিমবঙ্গে আসছে তা আগে এখনো কোনো রকম তাকে জানায়নি বলে তা স্পষ্ট করেন বিজেপি বিরোধী শিবিরের অন্যতম মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। দল সিদ্ধান্ত নিয়েছে আমরা বাংলায় একা চলব। ইভেন ওরা যে আজ থেকে র্যালি করেছে আমাদের একবার অ্যাজ এ ম্যাটার অফ কার্সি, আমি ইন্ডিয়ার অ্যালায়েন্স, আমাকে একবার জানিয়েছে দিদি আপনার রাজ্যে যাচ্ছি না, জানাইনি। 5 রাজ্যের ভোটে প্রমাণ হয়েছে কংগ্রেস আর অবিজেপি শরিকদের মিলিত ভোট বিজেপির থেকে বেশি। কংগ্রেস মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান সহ 5 রাজ্যে 38% কাছে ভোট পায়। বিজেপি পায় 41% কাছে ভোট। অর্থাৎ রাজনীতির পাটিগণিত বলছে বিজেপি বিরোধী দলগুলো বিজেপির থেকে অনেকটা এগিয়ে আছে। তাই বিধানসভার ফলাফল দেখেই লোকসভায় 543 আসনে কংগ্রেসকে জোট প্রস্তাব দেওয়া হয়। তৃণমূলের প্রস্তাব, কংগ্রেসকে বলা হয় 300 আসনে লড়তে, বাকি 243 আসনে সকলে মিলে লড়াই করার কথা বলা হয়। কংগ্রেস যেন শরিকদের আসন নিয়ে মাথা না ঘামায়। কংগ্রেস সমঝোতা সূত্র না মানাই আঞ্চলিক দলগুলো সিদ্ধান্ত নেবে। ভোটের পর বিজেপিকে নিয়ে রণকৌশল ঠিক করা হবে। 24-এ সর্বভারতীয় স্তরে বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখার কৌশল গ্রহণের বিষয়ে জোর দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার সাথে কোনো সম্পর্ক নেই বাংলার ব্যাপারে। অল ইন্ডিয়ায় কী করবো না করবো আপনার ইলেকশন ভাববো। আমরা সেকুলার পার্টি, আমরা বিজেপিকে হারানোর জন্য যা করার। আগামী দিনে জাতীয় স্তরে ভোট রসায়ন কি দাঁড়ায় সেটাই দেখার বিষয়। কংগ্রেস আঞ্চলিক দলগুলোর সঙ্গে সম্পর্কের ভারসাম্য রাখতে কি নীতি গ্রহণ করে তাও লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো। আপনারা শুনলেন সবার বক্তব্য এবং যে বিশেষ রিপোর্ট দেখালাম, তো তাৎপর্যপূর্ণ বিষয় আজকে একদম লেটেস্ট আপডেট আপনাদেরকে দিয়ে রাখি। আজকে জয়রাম রমেশ তিনি কি বলছেন? তিনি বলছেন এটা কিন্তু উচ্চ স্তরের নেতৃত্বরাও কথাবার্তা বলবে, তবে সাধারণ মানুষের মনে কিন্তু এখন একটাই প্রশ্ন, বাংলায় তাহলে কি জোট খাটবে নাকি খাটবে না? এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন যাচ্ছিল সাধারণ মানুষের মনেই। তবে তারা প্রশ্ন করতে ভয় পায়, তাদের প্রশ্ন করবো আমি এনাদের প্রত্যেককে। তার আগে পরিচয় করা হয়, আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র সঞ্জিত ঘোষ রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের যুব নেতা রয়েছেন কৌশিক মাঝি, আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় রয়েছে, তৃণমূল কংগ্রেসের অপর এক বক্তা রয়েছে সৌরদীপ শর্মা, আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির অপর এক মুখপাত্র অদিতি মৈত্র এবং রয়েছে সমাজকর্মী রুদ্রাঙ্ক সান্যাল। সৌরদীপ, জনগণ জানতে চায় যে আজকে তোমাদের রাজ্যের
এবং সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় আজকে বাংলার মানুষজন যখন এই ভোটটা দেবে 24-এ তখন তারা কিন্তু দ্বন্দ্বে রয়েছে, কারণ একদিকে ইন্ডিয়া জোট হচ্ছে, অপরদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে হয়তো কংগ্রেসের কোনো রকম জোট খাটতে পারে না, কারণ এখনো অবধি বারংবার যখন রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রস্তাব দিয়েছে কংগ্রেস তা নাকি প্রত্যাখ্যান করেছে। তিনি বলছেন কি মনে হচ্ছে, সত্যি কি তারা কোনো জোট খাটবে না? বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর অন্য কিছু বোঝে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প যদি ধরে চলেন তাহলে আজকে 60-এর উপরে বেশি প্রকল্প আছে, যার জন্য সারা বাংলার মানুষ আজ উপকৃত। তাই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া অন্য কোনো বিকল্পের কথা ভাববে কেন? এবার যদি আপনারা বলেন কংগ্রেস আজকে বাংলায় এসে র্যালি করছে, সেটা কি উনি কি একবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সে বিষয়ে আলোচনা করেছে? উনি ভারত জোড়ে যাত্রা করার জন্য উনি বাংলায় আসে, কিন্তু উনি একবারে ওনার জোটের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করছে না। আমরা শুধুমাত্র হাত বাড়াবো আর কংগ্রেসের আজকে বাংলার সাংসদ বলবে যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই না। আজকে এই অধীর রঞ্জন চৌধুরীর জন্যই তো এত বড় ফাটলটা ধরলো। আজকে অধীর রঞ্জন চৌধুরী নিজের দায়িত্ব নিয়ে এই ফাটলটা ধরিয়েছে, তার জন্য এই দায়িত্ব কংগ্রেসকে নিতে হবে। আমি আসবো অদিতি দিদি, আজকে আপনারা বারংবার বলেছেন যখন এই জোট শুরু হয়, অর্থাৎ প্রায় ধরলাম কাছাকাছি 1 বছর আগে প্রায়, যেখানে একাধিকবার ব্যাঙ্গালোরে বৈঠক হয়েছে, পুনেতে বৈঠক হয়েছে, মুম্বাইতে বৈঠক হয়েছে, দিল্লিতে বৈঠক হয়েছে, আপনারা বলেছেন এই ইন্ডিপিন্ডি জোট, কোট অ্যান্ড আনকোট কথাটা বলছি কারণ বিজেপির অনেক মুখপাত্রই আমার শোতে বলেছে এই ইন্ডিয়া জোটকে তারা ইন্ডিপিন্ডি জোট বলেন, কারণ এই জোট নাকি খাটতে পারে না। তাহলে বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন বাংলায় নাকি একাই চলবে, তাহলে কি জোটটা খাটবে না? তাহলে সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। আমরা প্রথমেই জানতাম যে এই জোটটা কোনো রকম কার্যকরী হবে না, কারণ মমতা ব্যানার্জি যেখানে থাকে তিনি একাই এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চান, তিনি কারুর কথা মানেন না, তিনি পুরো পশ্চিমবঙ্গকে একটা নরক রাজ্যে পরিণত করেছেন। এবং তিনি যদি জোট সরকার করবেন তাহলে অন্যান্য যে রাজনৈতিক দল তাদের সঙ্গে বসে আলোচনা করে শান্তিপূর্ণভাবে চলা উচিত ছিল, কিন্তু তিনি কখনোই কোনো শান্তিপূর্ণ নীতি অনুসরণ করেন না। আমি এই প্রসঙ্গে বলছি, কংগ্রেসের কথা যে আজকে বলা হচ্ছে, জয়রামজি বলেছেন যে মমতা ব্যানার্জি না থাকলে হবে না, এই কংগ্রেস ভেঙেই তো উনি দলটা করেছেন তৃণমূল কংগ্রেস। উনি দল ভাঙতে জানেন, গড়তে জানেন না। অর্থাৎ বিজেপির বক্তব্য রুদ্রাঙ্ক দল নাকি ভাঙতে জানেন, সেই জন্য কি তাহলে 21-এর বিধানসভা নির্বাচনে বাংলার বুকে আবার ফিরে আসলেন? সেই জন্য কি তাহলে বারংবার কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন যে তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর উপর ভরসা রাখা যায়? দেখুন, আমার এই বিজেপির মুখপাত্রদের কথা শুনলে যা মনে হয় যে এদের এখানকার নেতারা যে গাজায় ধরা পড়ে না বারবার করে, ঠিকই আছে। এরা কি বলে, কখন কেন বলে বোঝা যায় না। এক নায়কতন্ত্রের কথা যদি বলেন তাহলে প্রধানমন্ত্রী দেখিয়ে দিয়েছে, পুরোহিত ছাড়ুন, উনি নিজেই পুজো করে ছেড়ে দিয়েছে, ঠিক আছে। আজকে এরা কোনো রকমভাবেই দেশে গণতন্ত্রকে টিকতে দেবে না, এরা মানুষের জন্য ভাববে না। যে কেউ যদি কোনো মানুষের জন্য করে এরা তাদেরকেই ভয় পায়। মানুষের জন্য কাজ করলে মানুষ তাকে ভালোবাসবে, আর এরা মানুষের জন্য কাজ না করে ভোট চাইতে যাবে, ভোট পাবে না। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দিনে 10 বার করে বলতে হয়, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার আমি বলছি ইন্ডিয়া জোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপি ভয় পাচ্ছে, সেই জন্য বিজেপি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কিনে এই ধরনের মন্তব্য করছে। আমি আসবে সঞ্জিত দা, আজকে আপনারা বারংবার বলছেন যে কোথাও গিয়ে নাকি এই জোট খাটবে না, তার তাৎপর্যপূর্ণ একটি বিষয় হচ্ছে যেখানে শিবসেনার তরফ থেকে বিভিন্ন সময় মন্তব্য করা হয়েছিল এবং যেখানে আপনারা বলেন যে একই টেবিলে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, সীতারাম ইয়েচুরি থেকে শুরু করে অখিলেশ যাদব প্রত্যেকে এক টেবিলে বসে, পরবর্তীতে কোন কোন রাজ্যে কোন কোন আসন পাবে সেই নিয়ে নাকি কথাবার্তাও হয় না। কারণ আমরা দেখতে পাচ্ছি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে 2খানা আসন নাকি ছাড়বে কংগ্রেসকে এখানে, সেখান থেকে দাঁড়িয়ে এখন নাকি কোনো আসন ছাড়বে না, তৃণমূল কংগ্রেস একলাই চলবে। সত্যি কি চলতে পারবে? দেখুন, পশ্চিমবঙ্গের এই যে তৃণমূল যে বলেছেন যে আমি একলা চলো নীতি, মানে ইন্ডি জোটের একবারে পিন্ডি চোটকে তারা একবার 12টা বাজিয়ে দিল। তার কারণ হচ্ছে কি দিদি এখন সংকটে ভুগছে, তার কারণ পশ্চিমবঙ্গে বিজেপি 35টা আসন পেয়ে যাবে, আর দুধেল গাই যার ভোট নিয়ে দিদি থাকতো তারাও এখন বুঝতে পারছে সারা ভারতবর্ষের নিরিখে পশ্চিমবঙ্গে মুসলমানদের দিদি কিভাবে ভুল বুঝিয়ে রাখছে। সমস্ত জায়গায় উন্নয়ন হয়, পশ্চিমবঙ্গের মুসলমানরা উন্নয়ন পায় না, আর সেই জন্য দুধেল গাইরা সরে যাবে। এবং যদি কংগ্রেসকে সিট ছাড়তে হয়, সিপিএমকে সিট ছাড়তে হয়, তাহলে সিটের নিরিখে এসে যাবে, তাহলে কিছু না হলে 20-22টা, তা 20-22টা সিটে যদি লড়ে, এমনিতেই মানে বিজেপি 35টা আসন লড়ছে, 35-এর বেশি হয়ে যাবে। ওই দিদি যে সংকটে ভুগছে তার জন্য দিদি এই একলা চলো নীতি, আর দিদি শেষ তৃণমূল বিজেপি করবে না, শেষ জনগণ করবে। জনগণের বক্তব্য দিয়ে আমি প্রত্যেক দিনের প্রোগ্রাম শেষ করি, সেটাও আজকেও করবো। কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় আমি আসবো, সঞ্জিতদার প্রশ্ন থেকে একটা কথায় আসবো।
আসবো দাদা, কৌশিকদা, ধর্ম নিরপেক্ষতার কথা রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন, আপনারা বলেন বিজেপি নাকি ধর্ম নিরপেক্ষ নয়, কারণ তার অনেক উদাহরণ আপনারা রাম মন্দির দিয়ে দেখান বা বিভিন্ন সময় দেখান। অথচ আজকে যখন দিদি বা রাজ্যের মুখ্যমন্ত্রী সংহতি মিছিল করছে, তখন তিনি প্রথমে বলেছিলেন যে রাজনৈতিক কথাবার্তা মঞ্চ হবে না, তা সত্ত্বেও যখন তিনি পার্ক সার্কাস পৌঁছলেন সেই মঞ্চ থেকে তিনি রাজনৈতিক কথাবার্তা বলছেন। তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রীকে মানুষ ভরসা করবে কি করে? প্রথমেই তোমাকে বলি যে রাজনৈতিক ব্যক্তি যেই কথাই বলবেন সেটা রাজনৈতিকভাবেই মানুষ দেখবে। মমতা বন্দ্যোপাধ্যায় তো রাজনৈতিক ব্যক্তিত্ব, তো মমতা বন্দ্যোপাধ্যায় মুখ দিয়ে কোনো কথা বেরোনো মানেই সেই কথাটা নিয়ে রাজনীতি হবে, এটাই স্বাভাবিক। আর আজকের যে প্রসঙ্গ নিয়ে তুমি জোট নিয়ে কথা বলছো, যে ভারতবর্ষে তৃণমূল কংগ্রেস যে জোটের মধ্যে গেছে, ইন্ডিয়া জোটের মধ্যে গেছে, সেই ইন্ডিয়া জোটের প্রত্যেকটা শরিক দল বলেছে যে তৃণমূল কংগ্রেস ছাড়া এই ইন্ডিয়া জোটটাই সম্পূর্ণ নয়। এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই বলেননি যে তিনি ইন্ডিয়া জোটের বাইরে আছেন। সিট শেয়ারিংয়ের ক্ষেত্রে তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গে 42টা আসনেই তৃণমূল কংগ্রেস একমাত্র বিজেপিকে এখানে ফাইট দিতে পারবে। আমরা বিধানসভায় জেতার নিরিখে যে দুটো আসন কংগ্রেসকে আমরা ছাড়বো বলেছিলাম, অর্থাৎ বহরমপুর এবং মালদা, এই দুটো আসনেও আমরা বিধানসভার ভোটের ভিত্তিতে কংগ্রেসের থেকে বেশি ভোটে এগিয়ে আছি। তা সত্ত্বেও আমরা স্যাক্রিফাইস করেছিলাম কংগ্রেসকে, বাট কংগ্রেস আমাদের কথা শোনেনি। মমতা বন্দ্যোপাধ্যায় সোজা বলেছিলেন যে 300খানা আসনে কংগ্রেস লড়াই করুক, আর বাকি আসনগুলোতে বিজেপি বিরোধী অন্য আঞ্চলিক দলগুলোর উপরে ছেড়ে দেওয়া হোক। আমি আসবো। আর নীলাদ্রিদা, আজকে খুব তাৎপর্যপূর্ণ একটা বিষয় উঠে আসছে, আমার একজনের নাম খুব মাথায় আসছে, বাইরন বিশ্বাস। আমরা কি দেখতে পেলাম, পঞ্চায়েত নির্বাচনের সময় কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। সেখান থেকে দাঁড়িয়ে তাহলে কংগ্রেস ভাবতেই পারে আজকে যদি যেই মানুষটা কংগ্রেস করছে যদি আজকে ভোটের আগে তৃণমূল কংগ্রেসে চলে আসে, তাহলে কেন বারবার এই প্রত্যাখ্যানে তারা শিকার হবে? তাহলে কেন তারা বারবার প্রস্তাব দেবে? তাহলে তো প্রস্তাব দেওয়া উচিতই নয় তাহলে মুখ্যমন্ত্রীকে। না, কংগ্রেস, রাহুল গান্ধী তো স্পষ্ট বলছেন তিনি মমতার সাথে জোট করতে চান, মমতাই রাজি নন, এটা খুব স্পষ্ট। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পালসটা খুব ভালো বোঝেন। তিনি উপলব্ধি করেছেন 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরে ভগবান শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠার পর কংগ্রেসের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। কারণ কংগ্রেস শুধু রামকে অবজ্ঞা করেনি, রামের ঈশ্বরত্ব নিয়ে প্রশ্ন করেনি, রামের অস্তিত্ব নিয়ে প্রশ্ন করেছে এবং অনুষ্ঠানটা বয়কট করছে। অন্যদিকে মমতাকে দেখুন, প্রাণ প্রতিষ্ঠার পর তিনি কালীঘাটের মন্দিরে গেছেন, গির্জায় গেছেন, মসজিদে গেছেন, কারণ তিনি বোঝেন ভারতের রাজনীতির প্রাণভোমরা হচ্ছে ধর্ম। ধর্ম ছাড়া রাজনীতি হয় না ভারতবর্ষে, কারণ রাজনীতির ভিত্তি হচ্ছে রাজধর্ম, সেটাও একটা ধর্ম। সুতরাং ধর্মহীন রাজনীতি মানুষ যে মানবে না, আর কংগ্রেসকে মানুষ যে ধর্মহীন এবং হিন্দু বিরোধী বলে মনে করছে, সারা ভারতের মানুষ মনে করছে, সেটা মমতা বোঝেন। এবং পশ্চিমবঙ্গে কংগ্রেসের হাত ধরলে বিপর্যয় আসন্ন। এবং সারা ভারতে আপনি শুধু মমতা নয়, দেখুন অরবিন্দ কেজরিওয়াল তিনিও কংগ্রেসের সাথে যেতে চাইছেন না। কাল দেখবেন শিবসেনার যে উদ্ধব ঠাকরের অংশ, তারাও কংগ্রেসের সাথে যেতে চাইবে না। এবং এই কংগ্রেসের জয়রাম রমেশ ঠিক আজকে কি জানিয়েছেন শোনাবো আপনাদেরকে। वो हमारे लिए प्रेरणा की स्रोत हैं। इंडिया गठबंधन का वो एक बड़ा स्तंभ है। वो उनके बिना इंडिया गठबंधन नहीं हो सकता। हम जानते हैं बंगाल में अगर बीजेपी को हराना है तो टीएमसी का होना अनिवार्य है। अगर हमें देश में बीजेपी को हराना है तो तृणमूल का होना बहुत जरूरी है, अनिवार्य है। हमारे अध्यक्ष खड़गे जी, हमारे नेता सोनिया गांधी जी, हमारे नेता राहुल गांधी जी, सब लोग ममता जी को सम्मान और आदर और प्रेम से देखते हैं। और हम चाहते हैं कि हम कुछ ना कुछ हल निकालें। और ये जो सीट शेयरिंग का फॉर्मूला चल रहा है, मैं इस पर कोई रनिंग कमेंट्री नहीं दूंगा, न दे सकता हूँ, नहीं दे सकता हूँ। फिर भी मैं ये कहूँगा कि कुछ ना कुछ हम बीच का रास्ता जरूर ढूंढ निकालेंगे। और हमारे अध्यक्ष खड़गे जी ने पहले ही निमंत्रण दिया है ममता बनर्जी को कि वो भारत जोड़ो न्याय यात्रा में शामिल हो, क्योंकि उनका मकसद और हमारा मकसद एक ही है। ममता जी का কি বলেছেন আমি আসবো বিজেপির কাছে এই বিষয়ে। অদিতি, আজকে বারংবার কংগ্রেসের তরফ থেকে এটা বলা হচ্ছে যে উচ্চ স্তরের নেতৃত্ব বৈঠক করার পর সিদ্ধান্ত নেবে আজকে বাংলার বুকে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস জোট বাঁধবে কিনা। একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী এই বলছে, অধীর রঞ্জন চৌধুরী অপর কথা বলছে, জনগণ তো তাহলে কনফিউজ হয়ে যাচ্ছে, কি মনে হচ্ছে? জনগণ জানে যে ইন্ডি জোট কিচ্ছু করতে পারবে না। এটা বিজেপিকে ভয় পেয়ে যে জোটটা ওরা করেছে,
গোহারান হারবে এবং আগে থেকে মমতা ব্যানার্জি সেই হারটা জানে বলেই আজকে কংগ্রেসের নামে দোষারোপ করছে। ওরা এইভাবেই চলবে। আজকে ইন্ডি জোট বিজেপির সঙ্গে কোনোভাবে দাঁড়াতে পারবে না, সেই কারণেই আজকে এদের মধ্যে নিজেদের মধ্যে এত ঝগড়া। আচ্ছা শুনুন, আগে আমি একটা কথা বলি যে এরা বলছে না, আমি আরেকটা মানুষ এই কথাটাও খুব ভালো করে জানে যে আজকে রাম মন্দির নিয়ে যেটা হচ্ছে সেটা সম্পূর্ণ রাজনীতি হচ্ছে। প্রধানমন্ত্রী সনাতনী ধর্ম কোনো কিছুই মানছে না, এটাও মানুষ জানে। এটাও জানে রাম মন্দিরে করিডোর ধর্ম মানছে না, এটা আরে মানছে কোথায়, কোথায় মানছে? না আপনি মানছে না, আপনারা আছেন, আপনি আপনারা তো আরে কেনা মিডিয়ার বাইরে বেরিয়ে দেখুন, না কেনা সোশ্যাল মিডিয়ার বাইরে বেরিয়ে দেখুন জগৎটাকে। আর শুনুন, আমি এটা বলছি, 14 কিলোমিটার বাড়ি ভাঙতে ভাঙতে করিডোর তৈরি হচ্ছে, মানুষের চোখের জল। বুঝতে পারছেন, রাম এভাবে আসার কথা বলেছিল, রামের আনন্দ নেই। উত্তরপ্রদেশে কি দেখুন মানুষ কাঁদছে। আরে কি নেই, আরে বাবা কর্মসংস্থান আপনাদের নেই না, আমরা এরা মানুষ উচ্ছ্বাস ভুল বোঝাচ্ছে বারবার, আপনাদের আনন্দ নেই। আমি বলি আপনারা আজ অবধি কি করছেন? 2 কোটি চাকরি আনন্দ করতে মন্দিরে বন্দিত্ব করছেন। একদমই আমি আসবো। জনগণের মনে প্রশ্ন, তোমরা কি তাহলে আসন ছাড়ছো কংগ্রেসের জন্য? প্রথম কথা 42টা আসনে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে লড়াই করবে এবং তার সঙ্গে এটাও বলছি সারা ভারতবর্ষে ইন্ডিয়া জোটে তৃণমূল কংগ্রেস থাকবে। এই রাজ্যের কংগ্রেসের সঙ্গে আমাদের সমঝোতা করার কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ এই রাজ্যে আমরা মনে করি 42টা আসনে তৃণমূল কংগ্রেস বিজেপিকে কাউন্টার। 42টা আসনে তৃণমূল কংগ্রেস লড়বে, তবে এবারে আবার একটা নতুন নাটক দেখবো। তখন 21-এ দেখেছিলাম পা ভাঙা, এবারে হয়তো মাথায় স্টেজ, খালি দয়া ভিক্ষা ছাড়া কিছু না। কারণ এই তৃণমূল কংগ্রেসে পশ্চিমবঙ্গের বিজেপি কোন কথা বলবে? তৃণমূলের উচ্ছিষ্ট পশ্চিমবঙ্গের দল চালায়, পশ্চিমবঙ্গের বিজেপির চাওয়ার মুখ না, পশ্চিমবঙ্গের মুখ নেই। পশ্চিমবঙ্গের যে বিজেপির মুখ সে হলে তৃণমূলের উচ্ছিষ্ট নেতা সুখীন অধিকারী, যাদেরকে তৃণমূলের ধার করা নেতা নিয়ে দল চালায়, তাদের কথার নাটক। আর সনাতন ধর্মের সব থেকে বড় কথা, এনাদের এমপি রামকে চরম সীমায় সনাতন করছেন কেন ভারতবর্ষে? আরে আপনারা সনাতনী ধর্মকে ধ্বংস করছে নরেন্দ্র মোদী। রামকে আজকে আজকে বাংলার মানুষ দেখতে পাচ্ছে এই নিয়ে 3বার কিন্তু আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসছেন এবং বাংলার বুকে 29শে জানুয়ারি তিনি আবারও আসছেন। জনগণ দেখতে পাচ্ছে বারংবার 24-এর লোকসভা নির্বাচনের আগে পাখির চোখ হচ্ছে বাংলা। নীলাদ্রিদা, আজকে 3বার অমিত শাহ আসছেন এবং দলীয় সবাই নাকি চাঙ্গা করবে বিজেপিকে। এই চাঙ্গার মানে কি? যে টার্গেট তিনি সেট করেছিলেন যে 35টা সিট কিন্তু একদম নাকি বিজেপির দখলে আসবে, সত্যি কি আসতে পারে বঙ্গ বিজেপির যে বর্তমান অবস্থা চলছে? দেখুন, শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতে বিজেপির উপর একটা লহর দেখা যাচ্ছে এই নির্বাচনে। তার কারণটা খুব স্পষ্ট, মানুষ বুঝতে পারছে নরেন্দ্র মোদী আবার ফিরছেন। মানে এই প্রোগ্রামে কেউ স্বীকার করবে না, সবাই জানে মোদী ফিরছেন। এবার যদি মোদী ফেরেন এবং আমার কেন্দ্রে যদি আমি ভোটার হই, আমি সবসময় চাইবো মোদীর যিনি প্রতিনিধি তিনি জিতুন, তাহলে আমার কেন্দ্রে উন্নয়ন হবে। যদি বিরোধী কেউ জেতে, সে সারাক্ষণ মোদীর বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই অর্ধেক সময় কাউন্টার নেব। আমি বলবো, অদিতি দিয়ে একটুখানি আগে বলছিল যে বিজেপিকে ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেস। বিজেপিকে শুধু তৃণমূল কংগ্রেস না, সকলে ভয় পায়, আম জনতাও ভয় পাচ্ছে। আজকে আপনি অযোধ্যায় গেলে আপনি দেখতে পারবেন যে 14 কিলোমিটার রামপথ তৈরি করার জন্য 100খানা বাড়ি, 30খানা মন্দির, 12খানা মসজিদ আর অফুরন্ত দোকান ভাঙা হচ্ছে। আর সনাতনী ধর্ম নিয়ে একটা কথা বললো, আজ নরেন্দ্র মোদী হিন্দু থাকা সত্ত্বেও নিজের স্ত্রীকে নিয়ে একটা অত বড় একটা প্রোগ্রামে বসতে পারলো না, তাহলে উনি কোথাকার সনাতন? খারাপ লাগবে, ওনার গার্লফ্রেন্ডে 50 লাখ টাকার গাড়ি দেয়, ওনার মা থাকার সত্ত্বেও 4টে করে গাড়ি হতে পারেন না, ওই জন্য খারাপ লাগে। মানুষ কিন্তু আমি আসবো কিন্তু সমজিত, তাহলে এই বিষয়গুলো কি তাহলে জোটে কোনো প্রশ্ন হতে পারে? আমি জানি না এই বিষয়গুলো কেন আসছে বারংবার। কার মা মারা গেছেন বা কার আজকে কটা বিয়ে, সেটা কোনো তাৎপর্যপূর্ণ বিষয় না। ব্যাপারটা হচ্ছে বাংলার জোটের ক্ষেত্রে আমার বলতেও হাসি পাচ্ছে, এই ব্যাপারগুলো কোনো পয়েন্ট হতে পারে কখনো দাদা? দেখুন, সব থেকে বড় কথা হচ্ছে কি, দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে তার ব্যক্তিগত লাইফ নিয়ে কথা বলছে। তাহলে দিদির দেশের প্রধানমন্ত্রী সনাতন করবেন, তাহলে দেশের গণতান্ত্রিক অধিকার, আমরা ভোট দিই, ফেলে দিতে পারি। আমরা বলবো আপনাদের শুভেন্দু অধিকারী যেই ভাষায় ব্যক্তিগত আক্রমণ, আরে দেশের প্রধানমন্ত্রী সুকান্ত মজুমদার, মমতা বন্দ্যোপাধ্যায় শাড়ি নিয়ে কথা বলে, বন্ধুবান্ধব শাড়ি নিয়ে কথা বলে। সুকান্ত মজুমদার কে? সুকান্ত মজুমদার সারা ভারতবর্ষ নরেন্দ্র মোদীকে নিয়ে লজ্জা পাচ্ছে, ধিক্কার জানাচ্ছে।
আপনাদের রুদ্রাঙ্গ আজকে দয়া ভিক্ষার ভোট কিন্তু আজকে 24-এর লোকসভা নির্বাচন চায় না, কারণ আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে 300 জায়গায় কংগ্রেস দাঁড়াক, কোনো সমস্যা নেই। অপরদিকে বিজেপির বক্তব্য তারা নাকি প্রায় 350 ক্রস করে নাকি জিতে যাবে কোথাও গিয়ে। এই যে জেতা বা হারার যে অর্থাৎ যে সমীকরণ সেটা কিন্তু জনগণ ঠিক করবে, সেটা কিন্তু আজকে আমি শোয়ে দাঁড়িয়ে লাইভ টেলিভিশন প্রোগ্রামে বা সঞ্জিত দা বা তুমি ঠিক করতে পারবে না। সেখান থেকে দাঁড়িয়ে কি মনে হচ্ছে জনগণের হাওয়া ঠিক কি বলছে? কারণ গত বছর 4 জায়গায় যখন মোট 5 জায়গায় বিধানসভা নির্বাচন হলো, 3 জায়গায় বিজেপির একদম ঝড়। কি মনে হচ্ছে তাহলে কোন দিকে হাওয়া যাচ্ছে? শুনুন, বিজেপির ঝড় যদি আমরা ক্যালকুলেট করুন, আগের বার মমতা অমিত শাহ এসে বলে আপকি বার 200 বার, ঠিক আছে 50% ক্রস করেনি, এবার বলছে 35। দেখুন না 10টা যদি পাই, ওটা তো 77% তো বেড়েছিল। আরে বাবা বেড়েছিল তো, পার্সেন্টেজ তো বেড়েছিল। আরে বাবা পার্সেন্টেজ তো বেড়েছিল, পার্সেন্টেজ গেল কোথায়? সবকিছু ওদের বেড়ে যাচ্ছে। ওরা ক্ষমতা আসার পর 450 গ্যাস 1200 বেড়ে গেছে, তেলের দাম বেড়ে গেছে, জ্বালানির দাম বেড়ে গেছে। এমপি ইলেকশনে তৃণমূল কংগ্রেস ওয়াশ আউট হয়ে বেরিয়ে যাবে, কারণ পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণ কোন রকম সুবিধা পাচ্ছে না, কোন রকম সুবিধা পাচ্ছে না। সাধারণ মানুষ চাকরি পাচ্ছে না। কিনবেন 2000 টাকা এবার গ্যাসের দাম হলে কিনবেন? আরে বলুন কিনবেন কিনা? আমি জনগণের বক্তব্য নেবো। দাদা আজকে এত কথা উঠছে, কি মনে হচ্ছে? আমি জানি না বাংলার বুকে দাঁড়িয়ে লাইভ টেলিভিশন প্রোগ্রামে জনগণকে প্রশ্ন করা হলে তারা ছড়ে যায়। তারা কি ভয় পায় কোথাও গিয়ে? নীলাজি, তারা কি ভয় পায় কোথাও গিয়ে? ভয় পায় কারণ হচ্ছে বাংলায় তো একটা অলিখিত এমার্জেন্সি চলে, আমরা সবাই জানি কাকে কখন পুলিশ তুলে নেবে, কারণ পুলিশ এখানে ক্যাডার হয়ে গেছে। পুলিশের শীর্ষে যিনি বসেছেন তিনি দুর্নীতির দায়ে অভিযুক্ত, সিবিআই তার বিরুদ্ধে তদন্ত করছে। আমরা শাহজাহান শেখের ক্ষেত্রে দেখেছি কি হলো, যে কিভাবে পুলিশ একেবারে নীরব দর্শক হয়ে গেল। কারণ কেউ যদি আক্রমণ করে বাঁচাতে কেউ আসবে না। আপনিও দেখেছেন, আপনাকে তৃণমূলে আক্রমণ করেছিল, কেউ বাঁচাতে আসেনি। বাস্তব পশ্চিমবঙ্গের বাস্তবটা মানুষের কথা ভোটের বাক্সে বলবে। 2019-এ মনে করিয়ে দিই 18টা সিট বিজেপি পেয়েছিল, কোনো সংগঠন ছিল না। আর এবার তো চারিদিকে মোদি ঝড়, 22 তারিখের পর যে সাইক্লোন এসছে সারা ভারত জুড়ে, পশ্চিমবঙ্গ তার থেকে আলাদা নেই। তাই বিজেপি 30 যদি ক্রস না করে এবার পশ্চিমবঙ্গে, আমি সত্যিই আশ্চর্য হব একজন বিশ্লেষক হিসেবে। আসবো নীলাদিদা হয়তো ভুলে যাচ্ছে যে পশ্চিম ভারতবর্ষে নরেন্দ্র মোদীর আমলেই বেকারত্বটা চরম সীমায় পৌঁছেছে। ভারতবর্ষে নরেন্দ্র মোদীর আমলেই ক্যাগের রিপোর্ট বলছে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে, সেই রিপোর্টকে চেপে দেওয়ার চেষ্টা হচ্ছে এবং সেই রিপোর্ট প্রকাশিত হতে দেওয়া হচ্ছে না। এবং ভারতবর্ষে নরেন্দ্র মোদীর জামানাতেই লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বেশ কয়েকজন গুজরাটি শিল্পপতি বিদেশে পালিয়ে গেছে, 10 বছর হতে চললো তাদেরকে দেশে এনে শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে পারেনি। তো এইগুলো তো ভারতবর্ষের মানুষ দেখেছে। শুধু রাম মন্দির দেখে ভারতবর্ষের মানুষ ভোট দেবে না। ভারতবর্ষের মানুষ দেখুন মানলাম না না শুনুন, আপনার কথা ধরে নিনি সত্যি, তো এটা তো সারা ভারতবর্ষে, বাংলায় হয়নি। তাহলে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে বিজেপি এত বিপুল জয় পেল কি করে? এত তার সঙ্গে তেলেঙ্গানাতে হেরেছে, কর্ণাটকে হেরেছে, পশ্চিমবঙ্গে হেরেছে, দিল্লিতে হেরেছে। শুনুন একটা কথা শুনুন, পশ্চিমবঙ্গে এবারে আমরা যেটা বলছি 35টা আসনে জিতবো, তার কারণ সনাতন এবং মুসলমান দুজনেই এদেরকে বয়কট করবে। আমরা যে কথা একবার বলি আর 100 বার বলি, মানে কিন্তু একটাই দাঁড়াবে, এই পশ্চিমবঙ্গ থেকে 35টা আসন বেরোবে। আর তৃণমূল নিজের অস্তিত্ব, আবার তো বলছি সমজিৎ দা, 19 সালে দিলীপ ঘোষ বলেছিল 19 হাফ 21 সাফ। সৌরদীপ এখন ছোট করে উত্তর দেবো। জনগণ দাঁড়িয়েছে, তারা দেখতে পাচ্ছে আজকে বাংলার বুকে জোট কি তাহলে খাটবে, হ্যাঁ কিনা, কি মনে হচ্ছে? দেখুন, বাংলার বুকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা। এই যে যতগুলো মানুষকে দেখছেন, সকল মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই ভোটটা দেয়, আগামী দিনেও দেবে, এখনো দেবে। সেই কারণে বিজেপি ভয় পেয়ে উস্কানি বলে সারা আপামর জনসাধারণ, পশ্চিমবঙ্গের জনগণ বলে চোরের রানী, চুরি করে ছাড়খাড় করে দিয়েছে। এরপরে প্রত্যেকটা এই যে কথা বলতে দিচ্ছে না, দাঁড়ান কথা বলতে দিন। আজকে চুরি করে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গ শেষ করে দিয়েছে। আর এই যে জোট, এটা হলো টাইম পাসের জায়গা। এখানে জোট যে থাকবে না, আমরা বিজেপি মুখপাত্র যারা ছিল বহুদিন আগে বলে গেছে, কোনোদিনও এই জোট। বেশ জনতার একটু বক্তব্য নেব আমি। দাদা আজকে এই যে জোট নিয়ে এত কথা হচ্ছে, একদিকে এনডিএ বনাম ইন্ডিয়া, কি মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আসন কি তাহলে পাবে, মানে কোথাও গিয়ে মনে হচ্ছে? শুনুন, এই যে বিদেশে সুইস ব্যাংকে টাকা যে ছিল, মোদি বলেছিল সবাই খাতা খুলো আর 10,000 টাকা 10 লাখ টাকা করে দেবো খাতায়। ওই টাকাটা এনে কি করলো মোদি? ক্লিয়ার করতে হবে, আমাকে একটু বলতে দিন। এই যে টাকাটা, যে কালোবাজারির টাকাটা, সেটা মোদি বলেছিল
কথা বলতে দিন। কালোবাজারির টাকাটা যে মোদি বলেছিলেন, তিনি বলেছিলেন যে যে পরিমাণ কালোবাজারি বিদেশে গেছে সেই টাকা যদি আসে তাহলে সারা ভারতবর্ষের জনগণ 5 লাখ টাকা করে মালিক। 10 সেকেন্ড সময় দেবো আমি রুদ্রাঙ্ককে। কি মনে হচ্ছে জোটটা কি খাটবে বাংলার বুকে? আরে জোটটা ছাড়া দিদি খুব ইন্টারেস্টিং কথা হলো। শোনো দিদি, আপনার ওই বিজয় মালিয়া আসবে না, নীরব মোদিও আসবে না, টাকা আসলো আপনাদের নেতার পকেটে ঢুকে গেছে। আরে শুনুন, আপনি মানুষের উপর মারমুখী হচ্ছেন কোন সাহসে? আপনি এরকম করতে পারেন না। আরে বাংলার মানুষ কথা বলছে, বাংলার মানুষ আপনার এগেইনস্টে কথা বলছে, আপনি বাংলা মানুষ। আজকে বাংলার মানুষ এই প্রশ্ন করছে, যখন একদিকে ইন্ডিয়া জোট হচ্ছে, এতগুলো দল, মোট 28টা দল সেখানে মিটিং করছে, তা সত্ত্বেও বাংলার বুকে আজকে নরেন্দ্র মোদী যখন বলছে যে বাংলার বুকে নাকি বিধানসভা নির্বাচনের পর লোকসভা নির্বাচনে আজকে বিজেপির জয় জয়কার হবে, সেখান থেকে দাঁড়িয়ে বারংবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করতে পারছেন না কংগ্রেসের জন্য তিনি কটা আসন ছাড়বে। কারণ জয়রাম রমেশ বলছে উচ্চস্তরের নেতৃত্বের সঙ্গে কথা না বলে নাকি এখন ঠিক করা সম্ভব নয়, এবং এই প্রশ্নগুলি সাধারণ মানুষের মনে জেগেছিল, জাগছে, জাগবে। দেখা হবে আগামী এপিসোডে। দেখে থাকুন বাংলা চাকর।